আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম এগেইন টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ দিশাস ডেইলি ব্লগস। সকাল সকাল আর একটা নতুন ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যেহেতু আপনারা আমার ডেইলি ব্লগগুলো পছন্দ করেন, সেই জন্য একটু কষ্ট হলেও চেষ্টা করছি ডেইলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার। সো আজকে আরেকটা নতুন দিনের শুরু, আলহামদুলিল্লাহ। আর আমি সুন্দরভাবে এই দিনটা শুরু করছি সকালবেলা নামাজ আদায় করে। যেহেতু তখন ফজরের টাইম হয় না, আমাদের এখানে 6টার দিকে ফজরের সময় হয়। সো আগে দেখা গেছে ঘুম থেকে উঠে যদি আপনি তাহাজ্জুদ আদায় করতে পারেন খুবই ভালো কথা, নাহলে এক্সট্রা নফল ইবাদত করতে পারেন। তারপরে যখন আজান দিয়ে দিতে, তো আমি তখন কাজে চলে যাই, আর কাজের এখানেই বাকি ফজরটা আদায় করতে হয়। সো এই তো ঘুম থেকে উঠে চলে আসলাম, একদমই উঠতে ইচ্ছা করে না, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখা গেছে উজুটা করলে ঘুমটা সুন্দরভাবে ভেঙে যায়। আর আমি রাতের বেলা চিয়া সিড ভিজে রেখেছিলাম, বড় গ্লাসটা সাকিবের জন্য, ছোটটা আমার জন্য। তারপরে তো কাজে চলে আসলাম। আপনারা যারা আমার লাস্ট ব্লগটা দেখে বলছিলেন যে আমি হিজাব পরে কাজ করি, কিন্তু শার্ট পরি। আসলে শার্টের উপরে আমাদের অ্যাপ্রন থাকে, আর এই জিনিসটা বোঝানোর জন্য, জানানোর জন্যই আমি কাজের ওখানে আজকে এই ছোট্ট ক্লিপটা নিয়ে রেখেছিলাম। আমাদের কত ভুল ধারণা, কত প্রশ্ন সবার মনে। ব্লগ আপলোড না দিলে বুঝতেই পারতাম না যে মানুষের কত রকমের কথা, এবং তারা সেটা শেয়ার করতে পারে না কমেন্টে, তারা সেটা শেয়ার করে ইনবক্সে গিয়ে। যাই হোক, কোনো সমস্যা নেই, আপুদের প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিব আমার প্রত্যেকটা ভিডিওতে, চেষ্টা করব। কাজ শেষ, এখন বাসায় যাবার পালা। আর বাসায় যেয়ে এখন তো রাস্তায় যেতে যেতে আমার পরোটা খেতে ইচ্ছা করছিল, গরম গরম পরোটা, ডাল দিয়ে, ভাজি দিয়ে। আমার মা একটা ভাজি করেন, কি যে মজা হয় সেই ভাজিটা। আর এখন তো আসলে বাসায় গিয়ে নিজেরই বানিয়ে খেতে হবে, অনেক পরিশ্রম লাগে, অনেক ক্লান্ত লাগে যে ভোরবেলা কাজ থেকে কাজটা কমপ্লিট করে বাসায় গিয়ে আবার কিছু বানিয়ে খেতে। ভাতটা টুকটাক অনেক খাবারই থাকে, কিন্তু সেগুলো তখন আবার খেতে ইচ্ছা করে না। সেই স্কুল জীবনের মতো, স্কুল ছুটি হয়ে বাসায় গিয়ে যেমন বায়না ধরতাম মায়ের কাছে, এটা খাবো সেটা খাবো, এখনো ঠিক বায়না ধরি, তবে শুধুই নিজের কাছে। মজার একটা গল্প শেয়ার করি। এই ইয়ারমাফটা আমি নতুন অর্ডার করেছিলাম, তো সকালবেলা পরে তো ট্রামে বসা ছিলাম। ট্রাম থেকে যখন উঠি তখন তো একটু ঘুম ঘুম চোখ থাকে, অনেক সময় দেখা গেছে হাতের মধ্যে রাখি বা কোলের উপরে রাখি, যখন উঠি তখন ঠাস করে পড়ে যায়। কিভাবে জানি এটা পড়ে গিয়েছিল, তবে ট্রামে পড়েনি, ট্রামে পড়লে পেতাম না, নিচে পড়েছিল রাস্তায়। তো আমি যেহেতু বেশি দূর যাইনি, হঠাৎ করে মনে পড়লো আমার ইয়ারমাফটা কোথায়। তারপর আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম কেউ একজন সেটাকে রাস্তা থেকে তুলে একটা বেঞ্চের উপরে উঠে রেখেছে। মন থেকে তার জন্য দোয়া আসছিল। কোনো কিছু হারিয়ে কি পাওয়া যায় বলেন? আমি আমার জীবনে অনেক কিছু হারিয়ে পেয়েছি আলহামদুলিল্লাহ, তবে লাস্ট দুটো হ্যান্ড গ্লাভস আমি হারিয়েছি, যে দুটো আর পাওয়া যায়নি। বাট আজকে ইয়ারমাফটাকে আবার ব্যাক পেয়ে অনেক ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাসায় আসার পর একটু ফ্রেশ হয়ে রেস্ট করেছি। বেশি রেস্ট করতে গেলে ঘুম চলে আসে, বেডে চলে যাই, সেজন্য অত রেস্ট করিনি। একটু কফি খেয়েই চলে আসলাম কিচেনে, যে আজকে একটু পরোটা বানাবো। আর আমি লাল আটার রুটিটা খাই, মাঝে মাঝে সাদা আটাটাও খাই, যেহেতু আমি জানি সাদা আটা, সাদা চিনি, সাদা ভাত সবই শরীরের জন্য খুবই খারাপ, কিন্তু সবকিছুতে স্কিপ করা যায় না। সেই জন্য দেখা গেছে সাদা চিনি না খেয়ে লাল চিনিটা ট্রাই করি। আর এই আটার জায়গায় অনেক বড় একটা আটার বস্তা নিয়ে এসেছিল সাকিব, সেটা শিশি হচ্ছে না। সো এই যে এভাবে করে আটাটাকে অনেকভাবেই করে ট্রাই করে খেয়েছি। তো এটার মধ্যে এত বেশি গুঁড়ি থাকে, ওই যে অবশিষ্টটা, মাঝে মাঝে যেটা করি আমি সেটা ছেঁকে একটু ফেলে দিই। এটাতে প্রচুর গুঁড়ি আছে, শরীরের জন্য বেশি ভালো। আমি এটা নিয়ে খুব বেশি স্টাডি করিনি, তবে এটাকে একটু ঝেড়ে একটু যদি ঝেড়ে ফেলে দিই তাহলে অনেক বেশি বেটার লাগে খেতে আমার কাছে, সেজন্য একটু এভাবে করে খেলাম। আজকে অল্প করেই করলাম 4টা পরোটা, আমি দুটো খাবার, দুটো জাস্ট রেখে দিব, সাকিবকে আসলে দিব, ওর যদি ভালো লাগে ও ভাতের সাথে বা আগে পরে মন চাইলে খাবে। তো এই তো প্রকৃতি দেখতে দেখতে এই জায়গাটাতে রান্না করতে ভালোই লাগে। আমি এখানে আগে আমার ওভেনটা ছিল, মাইক্রোওয়েভটা, তারপর এটাকে সরিয়ে এখন আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করেছি, কারণ আমার কিচেনের এই স্পেসটা খুবই কম। সো একজন দাঁড়িয়ে কাটাকাটি করলে আরেকজন কোনো কিছু ডিশ ওয়াশ করতেও পারে না, সেজন্য এই সাইডটাকে একটু ক্লিন করে আমি এখন এখানেই অন্য কাজগুলো করি। আর এই তো যেহেতু ভিডিও করি, সো এই সাইড থেকে ভিডিওটা করলেও ভালো লাগে। তারপরে পরোটা বানিয়ে নিলাম। আসলে আমাদের বাঙালিদের যে কি অবস্থা না, হয়তো অন্য দেশের মানুষেরা হয়, তাদের সাথে কথা বললে জানতে পারবো, এই হঠাৎ হঠাৎ পরোটা, নুডলস, এটা সেটা, ভাজা পোড়া, কত কিছু যে খেতে ইচ্ছে করে। সেই যে এরকম করে আমার মাকে, আমার নানিকে দেখতাম পরোটা বানাতে, সো আমিও এরকম করে পরোটা বানিয়ে নিলাম। একটা সময় ছিল যখন রুটি গোল করতে পারতাম না দেখে মানুষ একটু টিটকারি মেরে কথা বলতো, সেটা অবশ্যই একটু বড় হওয়ার পরে। তো তখন আমার মাকে যখন শেয়ার করতাম, মা বলতো যে এটা তো আসলে কোনো কম্পিটিশন না, যে রুটি তো খাওয়ার কথা, পেটেই যাবে, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তবে এটা নিয়ে মানুষকে দুঃখ দিয়ে কথা বলার কিছু নেই। একটা সময় না মানুষ কিছু না কিছু শিখেই যায়, জাস্ট কিছু সময়ের ব্যবধান। এখন আলহামদুলিল্লাহ রুটি গোল হয়, সবই পারি, সংসারের সব কাজ। তবে পারি, কিন্তু সেই টিটকারির দিনগুলোর কথা মনে পড়ে, যে অনেকে অনেকভাবে হেসে হেসে একটা ঠাস করে কথা বলে দিত,
অনেক কিছু নিয়েই কথা শুনেছি জীবনে, বাহ্যিক সৌন্দর্য নিয়েও যে মানুষ কথা বলতে পারে সেটাও কোনো দিন ধারণার বাইরে, মানে ধারণার মধ্যে ছিল না, ধারণার বাইরে ছিল। বাট সেগুলো জীবনে ফেস করেছি। সময় আসলে চলে যায়, তবে সেই দুঃখের কথাগুলো মনে থেকে যায়। তাই কাউকে দুঃখ দেওয়ার আগে, কারো মনে কষ্ট দিয়ে কথা বলার আগে একটু বুঝে শুনে কথা বলা উচিত। আপনি হয়তো থাকবেন না, কিন্তু সেই কথাগুলো কিন্তু সারাটা জীবনই থেকে যাবে। আচ্ছা, যাই হোক, এখন দেখেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গাজর আর ধুন্দুল কাটছি। এই নামটা মনেই করতে পারছিলাম না, এটা ধুন্দুল। মানে আমার মা শখ করে, আমাদের বাড়ির পাশে অনেক বড় একটা খালি জায়গা ছিল, তখনও আমার নানুরা সেখানে বাড়ি করেনি, তো ওই জায়গায় আমার মা ধুন্দুলের চাষ করেছিল। বলতে গেলে মাচা করে খুব সুন্দর করে ধুন্দুল বনেছিল। এত ধুন্দুল হয়েছিল কয়েকটা বছর, মানে খেয়ে শেষ করতে পারতাম না, সবাই খেত। আর এত বেশি মজা ছিল, মানে একটু মিষ্টি মিষ্টি লাগতো। আর যে প্রতিদিন স্কুল থেকে এসে যদি দেখতাম অন্য খাবারের সাথে আমার মা ধুন্দুল ভাজি করেছে, মানে আমরা কখনো বিরক্ত হইনি, আমি তো হইনি। অনেক বছর পরে আজকে না আবার এই ধুন্দুলটা খেলাম। সো আমি দেখে সাকিবকে আর বলা হয়নি গল্পটা, কিন্তু আমি এত বেশি আনন্দ, মানে খুশি হয়েছি। 3টা ধুন্দুল এনেছিল, তো একটা দিয়ে আমি ভাজি করব, ভাজি না মানে আজকে সবজিতে দিব। আর দুটো ধুন্দুল আমি আমার মা যেভাবে ভাজি করে, একদম পেঁয়াজ দিয়ে বেশি করে, কাঁচামরিচ দিয়ে ভাজি হয়, ভাজিটা একটু নরম নরম থাকে, মানে যেহেতু এটা থেকে প্রচুর পানি বের হয় আর একটু আঠালো হয়, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তবে অবশ্যই মানুষের টেস্ট এক একজনের এক এক রকম হয়। কারো কাছে ধুন্দুল ভালো লাগে না, কারো কাছে করলা ভালো লাগে না, কারো কাছে অনেক কিছুই ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, এদিক থেকে আমি অনেক লাকি। ছোটোবেলায় একদম সলিডভাবে প্রত্যেকটা খাবার আমার মা হয়তো আমাদেরকে টেস্ট করেছেন দেখেই প্রত্যেকটা সবজির যে একটা অন্যরকম টেস্ট, সেটা আমি বুঝতে পারি, সেটা আমার জিহ্বাটাও বুঝতে পারে। এই তো পরোটা হয়ে গেছে, এদিকে এখন পরোটা বানাবো। আর এই রুটিগুলো একটু নরম হয়ে যায়, যারা লাল আটা রুটি খেয়েছেন। গরম গরম পরোটা আজকে একটু তেল দিয়ে খাবো, আর ওইদিকে হচ্ছে ভাজি। উফ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মনের একটা কথা শেয়ার করি, যারা এখনো বাবা মায়ের কাছে আছেন বা এমন কারো কাছে আছেন যারা আপনাদের জন্য রান্না করে রাখে, ঘুম থেকে উঠলে বা কাজ থেকে আসলে আপনারা টেবিলে না হলেও চুলার উপরে হাঁড়িতে খাবারটা পান, তারা অনেক ব্লেসড। তারা অবশ্যই তাদের জন্য দোয়া করতে ভুলবেন না, যারা আপনাদের জন্য নিয়মিত খাবার রান্না করছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।